অঙ্কিত রানে আর নিধি পাওয়ার মুম্বাইয়ের কঞ্জুরমার্গ স্টেশনে দেখা করে আর তারপর সেখান থেকে তাদের যাত্রা শুরু হয়। পরের দিন কারজাত এলাকার একটি নালায় তাদের মৃতদেহ পাওয়া যায়। প্রশ্ন এখন একটাই যে ওরা দুজন কারজাতে কেন গিয়েছিল, নাকি ওদের দুজনকে অন্য কোথাও মেরে লাশগুলো কারজাতে নিয়ে যাওয়া হয়েছিল? ওই মেয়েটি আমাদের ছেলের জীবনে অভিশাপ ছিল। নিধি এরকমই ছিল, ও কখনো কাউকে কিছু বলতো না। অঙ্কিতের মা বাবা নিধিকে পছন্দ করতো না। জানতে চাইছি নিধি আর অঙ্কিতকে আপনি খুন করিয়েছেন? অঙ্কিত আমার একমাত্র সন্তান, আমি কেন মারবো ওকে? এই অঙ্কিতের না আগেও একটা গার্লফ্রেন্ড ছিল। নিধির প্রথম বয়ফ্রেন্ডের নাম সাগর দালভি। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্কই ছিল। তোমাদের ব্রেকআপ হলো কি করে? লাভার্স পজিটিভ হবে না তো কি হবে? এটাই ভালো যে আমরা আমাদের নিজেদের রাস্তায় হাঁটি। লোকেশ এসেছে কাজে? না স্যার, আর ফোনটাও সুইচ অফ করে রেখেছে। আজকে কাজবাজ যাবি না নাকি? আজকে যাব না। পুলিশ টুলিশের ফোন টোন আসেনি তো? এটা ডাবল মার্ডার কেস নয়, একটা মার্ডার আর একটা সুইসাইড। কি হয়েছে টিনা? নিধি মারা গেছে। রুম নম্বর 16 নিউ এভারশাইন লজ। এই ঘরটি রহস্যে ঘেরা ছিল। এই রুমের চাবি ছিল এই কেসের চাবি। আসলে কি আছে এই রুম নম্বর 16-তে? শেষ পর্যন্ত কি হয়েছিল এদের সঙ্গে আর কেনই বা হয়েছিল? দেখা যাক এই জটিল কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। ঘটনা যদি এটাই ঘটে থাকে যে একটা সুইসাইড আর একটা মার্ডার, তাহলে দুটো লাশ নালায় গেল কি করে? যাতে করে আমরা অন্য রাস্তা ধরি। মানে এটা আমাদের বিভ্রান্ত করার জন্য হতে পারে, যাতে করে দুটো মৃত্যু আলাদা বলে মনে হয়। তাহলে দুটো লাশকে নালার মধ্যে ফেলে ডাবল মার্ডারের রূপ দেওয়া কেন? কুলকার্নি, যদি হত্যাকারী একটা মার্ডার আর একটা সুইসাইড দেখাতে চায়, তাহলে নিধির লাশটা নালায় ফেলতো আর অঙ্কিতের লাশটা গাছে ঝুলিয়ে দিত। কিন্তু সে সেটা করেনি। সে যেটা করেছে তাতে তার উদ্দেশ্য সফল হয়নি, বরং রিস্ক হয়ে গেছে, যেটা তাকে ধরিয়ে দিতে পারে। না কুলকার্নি, মানতে পারছি না। আমার মনে হচ্ছে হওয়ার কিছু ছিল আর হয়েছে অন্য কিছু। কি, কেন, কোথায় আর কবে, এইগুলোই হচ্ছে প্রশ্ন। সবকিছু জট পাকানো। স্যার এখনো পর্যন্ত তো সব কিছুই বলেনি, তবে যেরম ভাবে কাঁদছিল মনে হয় নিধির সঙ্গে কোনো সম্পর্ক আছে। টিনা। টিনাকে? নিধির বন্ধু। আগে তো কখনো বলেননি এর কথা। যদি নিধির বন্ধুই হয় তা আপনাদের সঙ্গে দেখা করতে আসেনি? স্যার অ্যাকচুয়ালি টিনা আর ওর হাজবেন্ড মুম্বাই থেকে বাইরে গিয়েছিল, এই দুদিন আগেই ফিরেছে ওরা। তাই ওরা এই ব্যাপারে কিছুই জানে না। থাকে কোথায়? স্যার টিনার মা আমাদের বিল্ডিংয়েই থাকে। অ্যাকচুয়ালি টিনা নিধি ছোটবেলার বান্ধবী। বিয়ের পরে বান্দ্রায় চলে গেছে হাজবেন্ডের সঙ্গে। বাবা, আমি আগে থেকেই জানতাম নিধি অঙ্কিতের সাথে কখনো খুশি হতে পারে না। তোমার মনে হয়েছে আমাদের অঙ্কিতই নিধিকে খুন করেছে আর তারপরে নিজেই আত্মহত্যা করেছে? পুলিশ তো সেই রকমই বলছে, কিন্তু রেখা, আমি বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের অঙ্কিত আর কখনো ফিরে আসবে না। অঙ্কিতের কাছে নিধি সারা জীবনই ভুল ছিল। স্যার, আমরা কাঞ্জুরমার্গ রেলওয়ে স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখেছিলাম না? হ্যাঁ, বেশ কয়েকবার দেখেছি। স্যার, আপনার এরা মনে হয় না তো যে নিধি আর অঙ্কিতের মাঝখানে কোনো ঝামেলা হচ্ছিল? প্রেম থাকলে ঝগড়া তো হবেই। আর পার্সোনাল ব্যাপারে আমরা কেন ডিপেন্ড করব? আমাদের শুধু এটা জানতে হবে যে দুজনের লাশ নালা পর্যন্ত গেল কি করে, কোত্থেকে নিয়ে এলো, কে নিয়ে এলো। স্যার ওই টিনার সাথে একবার কথা বললে হয় না? নিধির খুব ক্লোজ ফ্রেন্ড। নিধির ক্লোজ তোর মা আর ভাইও ছিল। ওদের থেকে বিশেষ কিছুই জানা যায়নি। ঠিক আছে,
টিনাকে নাড়িয়ে একটু দেখি। পুলিশের কাছে শুধু এইটুকু ইনফরমেশন ছিল যে নিধি পাওয়ারকে খুন করা হয়েছিল আর তার কয়েক ঘন্টা পর অঙ্কিত সুইসাইড করেছিল। এবার প্রশ্ন এটাই যে নিধির খুন কি অঙ্কিতই করেছিল, আর অঙ্কিতের সুইসাইড কি সত্যি একটা সুইসাইড ছিল নাকি খুন ছিল যাকে সুইসাইডের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পুলিশ টিনার কাছ থেকে খুব বেশি আশা করেনি ঠিকই, কিন্তু একেবারে আশা ছাড়েওনি। টিনা এখানে থাকে? হ্যাঁ এখানেই থাকে। বলুন, আমি ওনার হাজব্যান্ড হরিশ। হরিশ আপনার স্ত্রীর সঙ্গে কিছু কথা আছে। অঙ্কিত নিধিকে কেন মারলো আর কোথায়? আমি কি করে জানবো স্যার? আপনি নিধির সব থেকে ভালো বন্ধু। সবচেয়ে ভালো বন্ধু আর হতে পারলাম কই? আমরা খুব কাছের ছিলাম, কিন্তু গত 6 মাসের মধ্যে আমাদের খুব কম দেখা হয়, কথাও হয়নি বেশি। আমার কাজে আমি এত ব্যস্ত হয়ে যাই যে আমার বেস্ট ফ্রেন্ডের খোঁজটাও নিতে পারিনি। আর এখন তো ওই পৃথিবী থেকেই চলে গেল। এটা হলো মুম্বাই শহর, যেখানে মন বুদ্ধির সঙ্গে কথা বলে না। টাইম হলো সব থেকে বড় ভিলেন। নিজেকে একটু শক্ত করুন আর আমাদের প্রশ্নের জবাব দিন। আপনি এটা ধরে নিন যে আপনি আপনার বন্ধুর জন্য কাজ করছেন। যখন অঙ্কিত আর নিধি প্রথম দেখা করে আমি ওদের সাথে ছিলাম। এটার কাটটা ভালো, কিন্তু এটার প্যাটার্নটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ শুনুন, Yes, ma'am. এই কার্ডটা এই ডিজাইনে বানানো সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই হবে, কিন্তু একটু টাইম লাগবে। নো প্রবলেম, আমি ওয়েট করব, কিন্তু আমার এটাই চাই। তাহলে এটাই পাবেন। তবে আপনার চয়েসটা দারুণ। থ্যাংক ইউ। সেই দিন থেকে অঙ্কিতের নিধিকে ভালো লেগেছিল। নিধি প্রথমে একটু কনফিউজড ছিল, তারপর ওরও অঙ্কিতকে ভালো লাগতে শুরু করে। সেই সময় আমার আর হরিশের সম্পর্কও শুরু হয়। আমি আর নিধি নিজেদের বাড়িতে বলে বেরোতাম যে আমরা একসাথে বেরোচ্ছি, আর তারপর আমাদের বয়ফ্রেন্ডরাও জয়েন করতো। সব সময় আমরা চারজন একসাথেই ঘুরতাম। দেখুন, আমরা শুধু এটুকু জানতে চাইছি যে ঠিক কি হয়েছিল ওদের দুজনের মধ্যে, যে জল এত দূর গড়ালো। প্রশ্নটা শুধু এটাই নয়, যদি দুজনের লাশ নালায় গেল কি করে, কার্জাতের মতো জায়গায়। টিনা দেবী, নিধি আপনাকে কখনো কিছু তো বলেছে? হ্যাঁ স্যার, আমি শুনেছিলাম। একবারও বলেছিল যে অঙ্কিত একটু বেশি পজিটিভ, আর মাঝে মাঝে ও খুব বাড়াবাড়ি করে ফেলতো। সত্যি তোমার এই সন্দেহের জন্য না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। রিলেশনশিপে এতটা পজিটিভ হওয়া উচিত নয়। লাভার্স পজিটিভ হবে না তো কি হবে? নিধি আমাকে বলে দিয়েছিল যে উল্টোপাল্টা কিছু করা যাবে না, হাই হ্যালোও কিছু করা যাবে না। অঙ্কিত সব পছন্দ করে না। নিধি অঙ্কিতের থেকে ব্রেকআপ চাইছিল? জোর দিয়ে তো আমি বলতে পারবো না, অনেকদিন ওর সাথে টাচে ছিলাম না। নিধি আর অঙ্কিতের কার্জাতে কি কানেকশন? আগে বেশ কয়েকবার আমরা গিয়েছি কার্জেতের আশেপাশে নাইট আউটের জন্য। ওই লজগুলো আছে না ওখানে। লজগুলোর নাম বলতে পারবেন? অনেকদিন আগে গেছিলাম, তাই নামটাম তো মনে নেই। আর কোনো ফিক্সও ছিল না যে একই লজেই যেতাম বা। কুলকার্নি, যতগুলো লজ আছে কার্জাতে আর ইগতপুরীতে সবগুলোর খোঁজ নাও। বেশিরভাগ প্রেমিক প্রেমিকা এইসব লজগুলোতেই যায়। লাশগুলোও আমরা কার্জাতেই পেয়েছি। কেউ না কেউ তো চিনবে পাক্কা। ওরা কি একে অপরের সাথে খুশি ছিল না? নিধি কি কখনো তোমাকে ওর ব্রেকআপের ব্যাপারে বলেছে? না, কখনো না। আচ্ছা, এরকমও তো হতে পারে যে নিধি অঙ্কিতকে ব্রেকআপের ব্যাপারে বলেছে, অঙ্কিতের রাগ হয়ে গেছে আর এই জন্যই অঙ্কিত নিধিকে মেরে ফেলেছে। যদি নিধি ওর সাথে ব্রেকআপই করতে চাইবে, তাহলে ওর সাথে নাইট আউটে গেল কেন? দুজনের মধ্যে যাই থাকুক না কেন, পাস্ট। কিন্তু এখন আর কেউ কিচ্ছু জানতে পারবে না ওদের মধ্যে কি হয়েছিল।
না স্যার, এনাদের আগে কখনো দেখিনি, ওনারা এখানে আসেনি কখনো। তুমি নাম না জেনে অ্যাড্রেস না দেখে কি করে বলছো এটা? এইভাবে কারোর মুখ মনে রাখো নাকি? রেজিস্টার দেখাও। আরে স্যার, আমি বলছি তো ওরা এখানে কখনো আসেইনি। রেজিস্টার দেখাবে নাকি দেবো একটা? দেখাও। কিরে, নাম কি তোর? অনিল কুমার স্যার। কি হয়েছে তোর? এরকম থরথর করে কাঁপছিস কেন? কি নিয়ে ভয় পাচ্ছিস বল আমাকে। ভয় কোনো ভয় নেই স্যার, এরকম তো কোনো ব্যাপার নেই, আমি কিছু করিনি। তুই কিছুই করিসনি? তাহলে কে করেছে সেটা বল আমাকে। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু দেখিও নি। এই, সত্যি কথাটা বল, সেদিন ওরা দুজন এখানে এসেছিল? হ্যাঁ, তাহলে 23শে অগস্ট এটা দুজন চেক ইন করেন? না স্যার, ওর আগেও না ওর পরেও না। আচ্ছা, তাহলে এটা কি? অঙ্কিত রানে 23শে অগস্ট দুপুর 1:15 চেক ইন, চেক আউট কিছুই নেই। আমি জানি না স্যার, আমি ওদের ডিউটিতে ছিলামই না। আরে যখন ডিউটিতে ছিলি না তখন এত জোর দিয়ে বলছিস কে করে ওদের দেখিনি জানি না? হ্যাঁ, তার জন্য এত মিথ্যে কথা বলছিস? বলো ওই দিন কি হয়েছিল? স্যার আমি তো দিন ছুটিতে ছিলাম, আমি তো ছিলামই না, মায়ের জিপি। কিন্তু স্যার ওই আমার জুড়িদার আছে না লোকেশ, ও ছিল এখানে স্যার। ও বলছিল যে এখানে দুটো মার্ডার হয়েছিল স্যার। কোথায় হয়েছিল? এইখানে, এই লজে স্যার। লজে কোথায়? 16, রুম নম্বর 16তে স্যার। কি হয়েছিল রুম নাম্বার 16তে? স্যার আমি সত্যি জানি না ওই দিন কি হয়েছিল। আমি পরের দিন ডিউটিতে আসার পরে সব জানতে পারি, আর আমাকে বলতে না করা হয়েছিল স্যার, বিশেষ করে আপনাদের। চব্বিশ তারিখ থেকে এইভাবেই বন্ধ হয়ে আছে। চাবি নিয়ে আয়। হ্যাঁ স্যার। তোর নাম লোকেশ? না, আমি তো দীনেশ। লোকেশ ভেতরে। কি রে লোকেশ, তোর ফোন বন্ধ দেখছি, কাজে যাসনি, ঘরে বসে আছিস শালা? তুই কি ভেবেছিস এসব করে তুই বেঁচে যাবি? আপনার নাম পঙ্কজ? হ্যাঁ 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 স্যার। দু 2013 অগস্ট অঙ্কিত রানে আর নিধি পাওয়ার কর্জাতের নিউ এভারশাইন লজে চেক ইন করেছিল। তাদের 16 নম্বর রুম দেওয়া হয়। লজের মালিক পঙ্কজ দুগ্গল আর তার স্টাফরাই এই বিষয়টা জানতো যে সেদিন রুম নাম্বার 16তে কি হয়েছিল। শেষ পর্যন্ত এই জটিল আর অদ্ভুত কেসের কিছু রহস্য উদ্ঘাটিত হলো। স্যার 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 আমি 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 বাচ্চার দিব্যি খেয়ে বলছি স্যার, আমি কিছু করিনি স্যার। আমার শুধু ভুল এইটুকুই যে আপনাকে আমি কিছু জানাইনি। হ্যাঁ, আমি কিছু জিনিস লুকিয়েছি ঠিকই, কিন্তু সত্যি সত্যি বলছি আমি কিছু করিনি। তুই যেটা করেছিস তাতে 7 বছরের জেল তো নিশ্চিত। না না স্যার, না, আপনার শুনুন স্যার। তুই তো গেলেই কথা বলে দিলাম, কিন্তু যেতে যেতে আমাদের কাজটা সহজ করে দিলি। যেটা সত্যি সেটা বলে দে। স্যার স্যার, সত্যি কথা বললে ছেড়ে দেবেন প্লিজ। আরে ইয়ার,
এটা কি আজকালকার ফ্যাশন? রেপ, মার্ডার, আতঙ্কবাদ, যা ইচ্ছে তাই করবো, তারপরে বলবে সবকিছু সত্যি বলে দিচ্ছি, আমায় ছেড়ে দাও, শাস্তি যেন না পাই। মজা পেয়েছিস তোরা? তুই সত্যি বলে আমাদের দয়া করছিস না? বলছি 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 স্যার, বলছি স্যার, বলছি 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 স্যার। ওরা দুজন ওই দিন দুপুরবেলা অঙ্কিত রানী আর নিধি পাওয়ার দুজনা দুপুরবেলায় এসেছিল স্যার। আমি বলেছিলাম অন্য কোনো লজে নিয়ে যেতে। পছন্দ না হলেও আগেই বলতে পারতে, অন্য কোথাও যেতাম। তখন প্রায় 2টোর মতো বাজে স্যার। তুমি যদি না লেট হতে তাহলে তোমার পছন্দ মতো লজ পেতাম, কিন্তু তুমি লেট। আর তোমার মতে আমার লেট হওয়ার কারণ? হ্যাঁ, কারোর সাথে ফ্লার্ট করছিলাম। তুমি কখনো এটা কেন ভাবো না যে আমি বাড়িতেই বিজি ছিলাম, অফিসের কোনো কাজ নিয়ে এই নিন, বিজি স্যার। ছিলাম? কতদিন থাকবেন স্যার? আজকের জন্য 8 ঘন্টা। ঠিক আছে স্যার। অঙ্কিত, তুমি সবসময় কেন আমার সাথে এরকম করো? তুমি আমাকে বুঝতেই চাও না। তুমি যদি এই কথাগুলো... যারা ভেতরে গেল স্যার তারা বাইরে আসেইনি স্যার। তোরা ভেতরে কখন গেলি? স্যার ওরা 8 ঘন্টার জন্য রুম ভাড়া করেছিল। 1 ঘন্টা আমরা এক্সট্রা দেবো বলে এই জন্য 10টার সময় ওদের চেক আউট ছিল স্যার। স্যার, হ্যাঁ, ওই রুম নাম্বার 16 লোকগুলো এখনো রুমের ভেতরেই আছে। 16 নম্বর কাকে দিয়েছিলাম বলতো? ওই যে ওই ছেলেটার মেয়েটা, অঙ্কিত রানে আর নিধি পাওয়ার। 10টা বেজে গেছে তো, সময় অনুযায়ী ওদের তো 9টার সময় চেক আউট হওয়ার কথা। 10টা বেজে গেছে। ঠিক আছে, আর 1 ঘন্টা দিয়ে দে, পরে বিলে 1 ঘন্টা এক্সট্রা চার্জ নিয়ে নিবি। কিন্তু স্যার একবারও বেল বাজায়নি, জল পর্যন্ত চাইনি স্যার। আরে জওয়ানি জিন্দাবাদ। আমাদের এটা রেগুলারের ব্যাপার স্যার, মানে কাস্টমারকে আমরা শুধু শুধু ডিস্টার্ব করতাম না। ওরা বাইরে এলে ওদের যা এক্সট্রা চার্জ আমরা সেটা নিয়ে নেব। তারপর কি হয়েছিল? স্যার এরপরে আমি বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম। স্যার স্যার স্যার, ওই রুম নাম্বার 16 পার্টি এখনো রুমের ভেতরেই আছে। আরে 12:30 বেজে গেছে। স্যার আমি 11টা, তারপর 11:15, তারপর 11:30 3বার গেছিলাম, এমনকি এখনো গেলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তারপর আমি আর লোকেশ রুম নম্বর 16তে যাই। অঙ্কিত রানে, নিধি পাওয়ার, দেখুন দরজাটা খুলুন প্লিজ, আপনাদের সময় হয়ে গেছে। ও দাদা! প্রায় 10 মিনিট মতো দরজা ধাক্কাতে থাকি, কোনো রেসপন্স ছিল না ভিতর থেকে। মালফাল খেয়ে বোধহয় অজ্ঞান হয়ে পড়ে আছে। বেকার বেকার আমাদের লজের নাম খারাপ হয়ে যাবে স্যার। শোন, তুই পেছন দিক দিয়ে যা, পেছন দিয়ে বাথরুমে ওঠ, এই কাঁচ খুলে দেখ ভেতরে গল্পটা কি। যা। তারপর? এরপরে লোকেশ ভেতরে যায়, তারপরে 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 স্যার 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 স্যার, ভেতরে খুন! দুজনাই মরে গেছে। এবার তো লজের নাম খারাপের সাথে আমাদের প্রাণগুলো যাবে স্যার। বুঝতেই পারছিলাম না আমি কি করব। কি করলি তারপর? ছোট একটা লজ স্যার, রেপুটেশনই সবকিছু।
ভয় তো এটাই পাচ্ছিলাম যে কোনো ড্রাগওয়ালা বা কোনো ক্রিমিনাল না এসে যায়। ওখানে দুটো লাশ পড়েছিল স্যার, দুটো লাশ। ভয় তো খুবই পাচ্ছিলাম স্যার। এরপর আমার লজের তো ব্যান্ড বেজে যেত স্যার। কি করেছিলিস সেটা বল। স্যার আমি এটা চাইনি যে ওই দুটো লাশ আমার লজ থেকে উদ্ধার হোক। এরপরে আমরা রুমটাকে পরিষ্কার করে দিই। আর ওই দিনকার পর থেকে ওই রুমটা কাউকে দিইনি, বন্ধই রেখেছিলাম। তোর কথা যদি সত্যি হয় তাহলে অপরাধ তুইও করেছিস, অপরাধটাকে লুকিয়েছিস, প্রমাণ লোপাট করেছিস। এটাও একটা ভয়ঙ্কর অপরাধ পঙ্কজ। স্যার ভয় পেয়ে গেছিলাম স্যার, লজের রেপুটেশন বাঁচানোর জন্য করেছিলাম। আর এবারে তো তুই ধরা পড়লি, জেলও যাবি। এখন তোর লজের রেপুটেশনের কি হবে? এটা দেখার পর তো মনে হচ্ছে পঙ্কজ আর লোকেশ যা বলেছে সত্যি বলেছে। নিধি আর অঙ্কিত রুম নাম্বার 16 ছিল, কিন্তু বেঁচে ফিরে এলো না। টাইম অফ ডেথ নিধি 9টা থেকে 10টা, অঙ্কিত 11টা থেকে 12টা। একটা সুইসাইড, একটা মার্ডার। নিউ সানশাইন লজের 16 নম্বর রুম। অঙ্কিত আর নিধির সমস্ত জিনিস যা কঞ্জুরমার্গ রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল কিন্তু তা নালায় পাওয়া যায়নি, তা লজ থেকে উদ্ধার হলো। লজের মালিক পঙ্কজ দুগ্গল তার লজেই লুকিয়ে রেখেছিল। মার্ডার ওয়েপেনও তাতেই সামিল ছিল। অরবিন্দ বাবু, রেখা দেবী, আমরা ওই লজের মালিক আর সমস্ত এমপ্লয়ের সমস্ত রকম ডিটেলস আর ব্যাকগ্রাউন্ড চেক করেছি, কিন্তু কারোর ওপরই সন্দেহ করবার মতো কিছু পাইনি। তার মানে আমাদের ছেলে সুইসাইড করেছে? সত্যি তাই? প্রমাণ তো এইসবই ইশারা করছে। ও প্রথমে নিধিকে খুন করেছে গলা কেটে, তারপর নিজে আত্মহত্যা করেছে পাখায় ঝুলে। অঙ্কিতই তো মেরে ফেলেছে আমার মেয়েকে, না? প্রমাণ তো সেদিকে ইশারা করছে। তার মানে এটা ওর প্ল্যান ছিল, ও আগে থেকেই ঠিক করে রেখেছিল নিধিকে লজে নিয়ে খুন করবে। সেটা তো আমি জোর করে বলতে পারি না। দেখো, তোমার বোন নিধি আর অঙ্কিতের মধ্যে সম্পর্কটা খুব টালমাটাল ছিল। ওই ঘরে ওদের দুজনের মধ্যে কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না। আমি শুধু এটাই জানি যে নিধিকে আগে খুন করা হয়েছে। পরের কথাটা হলো যে অঙ্কিত তারপরে সুইসাইড করেছে। অঙ্কিতের দেহে আমরা কোনো চোটাঘাতের চিহ্ন পাইনি, এমন কোনো সাইন পাইনি যার দ্বারা প্রমাণ হয় যে ওর সঙ্গে কারো ঝগড়া হয়েছিল। সো লজিক্যালি আমরা পোস্টমর্টম রিপোর্টকেই মানব।
নিধি অঙ্কিতের সাথে কখনো খুশি ছিল না। অঙ্কিত নিধির সাথে কখনোই সুখী হতো না। অঙ্কিত আর নিধির মধ্যে সেই ঘরের ভিতর কি হয়েছিল যার পর তারা সেই ঘর থেকে আর জীবিত বের হয়নি, এটা একটা রহস্য যা অঙ্কিত আর নিধির অস্থির সঙ্গে ভেসে গেছে। তাদের সম্পর্কে কতটা তিক্ততা ছিল সে সম্পর্কে খুব কম লোক খুব কম জানে। শুধু এই দুই ভিকটিমের অতীত থেকে এটাই অনুমান করা যায় যে তাদের মধ্যে কি হতে পারে, তাদের স্বভাব কিভাবে তাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। কিন্তু আফসোস, এটা শুধু একটা লিমিট পর্যন্তই জানা যাবে। কিন্তু কিছু বিষয় স্পষ্ট। 2013-র 23শে অগস্ট নিধি আর অঙ্কিত নিউ এভারশাইন লজের 16 নম্বর ঘরে উঠেছিল। এই বিষয়টা সিসিটিভিতে দেখা গেছে। তারপর লজের মালিক পঙ্কজ দুগ্গল আর লজের এমপ্লয়ি লোকেশের বয়ান এবং পোস্টমর্টেম রিপোর্টই এই কেসের আসল সাক্ষী হয়ে দাঁড়ালো। লজের মালিক পঙ্কজ দুগ্গল আর এমপ্লয়ি লোকেশকে আইপিসি 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করা হয়েছে। আপাতত তারা দুজনেই জামিনে বাইরে। অঙ্কিত আর নিধির মধ্যে এক্সচেঞ্জ হওয়া মেসেজগুলি স্টাডি করা হয়েছে। এটা খুবই স্পষ্ট হয়ে গিয়েছে যে দুজনের মধ্যে রাগ আর মনোমালিন্যই খুবই বেশি ছিল, কিন্তু ভালোবাসা খুবই কম। অঙ্কিত আর নিধির কেসের পর আমরা যাব এবার সুধীর আর আরতি রাজাবতের কেসের দিকে। এক দম্পতি একটি নতুন বাড়িতে থাকতে এলো যাতে তাদের জীবন আরেকটু ভালো কাটতে পারে। তাদের আশা ছিল যে অতীতের স্মৃতি যেন বর্তমানের উপর প্রভাব না ফেলে, কিন্তু সত্যি কি সেটাই হলো? আরে দাদা, আপনি উনুনটা এখানে কেন রাখলেন? কিচেনের জিনিস কিচেনে রাখুন না, কতবার বলেছি আপনাকে। কত টাইম আর? বাচ্চাদের ঘরটা আগে ঠিক করে দিন। জিনিস দিন। আরে সুরিন্দর, তুই এখন ফোন করে বলছিস যে তুই আসবি না? এটা কোনো কথা হলো? তুই জানিস যে আজকে আমি বাড়ি শিফট করছি। তুই অদ্ভুত কাজ করিস সত্যি। নিয়ে আসুন। হ্যাঁ, আমাকে ওই পোটলাটা দিন। হ্যাঁ বলো। শোনো, তুমি এদিকটা একটু সামলে নেবে। ওই সুরিন্দরের ফোন এসেছিল, ও আজকেও আসতে পারবে না, দোকানটা আমাকেই খুলতে হবে। কোনো ব্যাপার না সুধীর, তুমি যাও দোকান খোলো, আমি এদিকটা দেখে নিচ্ছি। নিশা আর প্রিয়া স্কুল থেকে আসার আগে ওদের ঘরটাকে ঠিক করে দিই। দেখো, কোনো অসুবিধা হলে তুমি আমাকে ফোন করে নেবে। আমি দোকান বন্ধ করেই এখানে চলে আসবো। আরে তার দরকার পড়বে না, তুমি দোকানটা সামলাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। আর হ্যাঁ, খাবার বানানোর সময় হয়তো পাবো না, তুমি আসার সময় কিছু একটা প্যাক করে নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। এই সমস্ত মালপত্র ঠিক মতো নামিয়ে শিফট করে দিয়ে যাবি। ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে, এবার আমি হ্যাঁ, ঠিক আসছি। আছে। তাড়াতাড়ি করুন। মানুষ আশা করে যে জায়গা এবং পরিবেশ বদল করলে পরিস্থিতিও বদলে যাবে, ভালো হবে। কিন্তু সেই সব মানুষদের কি যারা কখনো বদলায় না? এক্ষুনি আর এই মুহূর্তে অক্ষয় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দাদা, আমি এখন কোথায় যাব? একদিন অন্তত সময় দিন। 1 মিনিটও নয়, এক্ষুনি বেরিয়ে যা। মালপত্র প্যাক করো, বেরিয়ে যা। আমার পরিবারই আমার সবকিছু। আমার স্ত্রী আরতি আর আমার মেয়েরা নিশা আর প্রিয়া। একটা বাবা বা মার আর কি চাই? তাদের ছেলে মেয়ের জন্য সুখী জীবন আর ভালোভাবে প্রতিপালন। তো তোমাদের দুজনের কেমন লাগলো নতুন ঘর? রুম সেট করে নিয়েছো তো? হ্যাঁ বাবা, আমরা স্কুল থেকে আসার আগে মা ঘর গুছিয়ে রেখেছিল, আর এই ঘরটা আগেরটার থেকেও অনেক বড়।
বাবা, আমার এখন ঈশা দিদির মতন বড় স্টাডি টেবিল চাই। আমি তো এখন ফার্স্ট স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছি, সেই জন্য আমার এখন এত এত বই আছে। তুমি একটু বড় হয়ে যাও মা, তোমার জন্য আমি এর থেকেও বড় স্টাডি টেবিল নিয়ে আসবো। দেখেছো তো, আসতে না আসতেই ডিমান্ড শুরু। খাবারটা খাও। আরতি, বলো। আমি ভাবছিলাম যে 2-1 বছরের মধ্যে কিছু টাকা পয়সা জমিয়ে শহরের মাঝখানে একটা বাড়ি নিয়ে নেবো। ওখান থেকে আমার দোকান আর বাচ্চাদের স্কুলটাও কাছে হয়ে যাবে। এসেছি একদিনও হলো না, এখনো জিনিস গোছানো হলো না, আর তুমি এখনই যাওয়ার কথা বলছো? বাবা, এই বাড়িটা আমার খুব ভালো লেগেছে। না বাবা, আমার আগের ঘরটা বেশি ভালো লাগতো। বাবা, আমরা এখানে কেন এসেছি? যা হবার ছিল তা তো হয়েই গেছে। ভালো এটাই হবে যে অতীতের কথা সব ভুলে গিয়ে সামনে এগিয়ে চলা উচিত। আমিও তাই করেছিলাম, আর আমার মনে হয় এটা ঠিকই করেছিলাম। কিন্তু সব কি ঠিক হবে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। প্রিয়া, প্রিয়া, হেল্প, হেল্প, হেল্প। তখনও 1 মাস হয়নি যখন সুধীর আর আরতি রাজাওয়াত তাদের এই নতুন বাড়িতে শিফট করেছে, আর তার মধ্যেই ঘটনা ঘটল। প্রিয়াকে কেউ তুলে নিয়ে গেল। সুধীর অতীতের কোনো স্মৃতিকে ভোলার জন্যই তার পুরনো বাড়ি ছেড়ে এই নতুন বাড়িতে শিফট করেছিল, কিন্তু পরিস্থিতি ভালো হওয়ার বদলে আরো বিগড়ে গেল। যখন সুধীরের কানে এই খবরটা এলো, তখন যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি? কিন্তু কিভাবে? কখন হলো এসব? সুধীর, আমি কাপড় শুকোতে দিচ্ছিলাম, আমার সামনে থেকে কেউ প্রিয়াকে তুলে নিয়ে যায়। স্যার, আমার মেয়ে প্রিয়া মাত্র 6 বছরের। প্লিজ প্লিজ কিছু করুন। বর্মা, ভাটিন্দা থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দাও, আর সব রক্ষীদের সতর্ক করো। স্যার, বসুন। আপনার ওয়াইফ কি বাইকের নাম্বার নোট করেছে? জানি না স্যার, আমি জিজ্ঞেসই করিনি। যখনই আমাকে ফোন করে আমি এখানেই চলে আসি। না স্যার, নাম্বারের কথা খেয়াল ছিল না। সবকিছু এত স্পিডে ঘটে যে কিচ্ছু মাথায় আসছিল না। বাইকে যে লোকটি ছিল তাকে তো আপনি দেখে থাকবেন। খেয়াল করিনি, আমি ওখানে জামা কাপড় শুকোতে দিচ্ছিলাম। প্রিয়ার চিৎকারের আওয়াজ শুনে আমি ওর পিছনে ধাওয়া করি, ততক্ষণে বাইকটা নিয়ে পালিয়েছিল। আমি লোকটার পিছন দিকটা দেখি, নাম্বারের কথা খেয়াল আসেনি। তো ওই লোকটি একা ছিল না ওর সঙ্গে কেউ ছিল? না স্যার, আমি আর কাউকে দেখিনি, মনে হয় একাই ছিল। অজিত, আশেপাশের দোকানে গিয়ে খোঁজ খবর করো। যদি প্রিয়া চেঁচিয়ে থাকে তাহলে তো কেউ দেখে থাকতে পারে। হ্যাঁ স্যার।
বাবু তুমি তখন কোথায় ছিলে? নিজের ঘরের আশেপাশে কাউকে দেখেছো? এ তখন ভেতরে বসে পড়ছিল স্যার। দেখুন, প্রিয়াকে খুঁজতে আমাদের সুবিধা হবে যদি আপনারা সবকিছু ঠিক ঠিক বলেন। আপনার কারোর সঙ্গে কোনো শত্রুতা বা এমন কেউ যে এসব ঘটাতে পারে? না স্যার, আমি তো একটা ছোট দোকান চালাই, ওই গাড়ির স্পেয়ার পার্টসের। আমার কারোর সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? আমার প্রিয়াকে খুঁজে দিন স্যার। জানি না আমার মেয়েটা কোথায়, কি অবস্থায় আছে। রিকোয়েস্ট করছি আমার মেয়েকে খুঁজে দিন। এসব কি করে হয়ে গেল দাদা? উঠোন থেকে তুলে নিয়ে চলে গেল। আরে আরতি ওকে দেখেছে নিয়ে যেতে? না সুজাতা, সব সব চোখের নিমেষে ঘটে গেছে। রঞ্জিত, আমার চোখের সামনে দিয়ে প্রিয়াকে তুলে নিয়ে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আরে তুই ভাবিস না, কিচ্ছু হবে না প্রিয়ার। যত তাড়াতাড়ি পারছি ওখানে যাচ্ছি, বাবা মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তুই চিন্তা করিস না। শুনছো, রঞ্জিতের ফোন এসেছিল, প্রিয়াকে কেউ তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা কি করে হলো? ও উঠোনে খেলছিল, কেউ তুলে নিয়ে গেছে। কিন্তু ওরা তো নতুন বাড়িতে চলে গেছে, তাই না? হ্যাঁ স্যার, 4 ঘন্টায় ভাটিন্দা যাওয়া আসা সবকটা রাস্তায় চেকপোস্ট বসিয়ে দিয়েছি, কিন্তু প্রিয়াকে এখনো স্পট করা যায়নি। হয়তো কিডন্যাপাররা প্রিয়াকে লুকিয়ে রেখেছে। বর্মা, মনে হচ্ছে ওরা বুঝতে পেরেছে যে পুলিশ কেসটা হাতে নিয়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকবে, কিন্তু সুযোগ পেলেই এই শহরের বাইরে বেরোবার চেষ্টা করবে, যা আমরা হতে দেব না। 24 ঘন্টা সজাগ থাকতে হবে। সে যেই হোক যেন বাচ্চাকে সঙ্গে নিয়ে শহরের বাইরে না যায়। স্যার, বাড়ির আশেপাশে কোনো দোকানে খবর পেলে? আগে না স্যার, আসলে দুপুরের সময় ছিল, তাই সবকটা দোকানই বন্ধ পেয়েছি। সন্ধ্যাবেলা আবার দোকানগুলোতে জিজ্ঞাসাবাদ শুরু হবে। সব দোকানদারদের সঙ্গে কথা বলো, কারণ না কারণ নজরে তো ঠিকই পড়েছে। সুধীর আর আরতির ফোন ট্যাগ করো। যদি এই ঘটনাটা পয়সার জন্য ঘটে থাকে, তাহলে ওদের কল যে কোনো সময় আসতে পারে। আরতি, আমি কিচ্ছু করতে পারলাম না সুধীর, আমি কিচ্ছু করতে পারিনি। আমার চোখের সামনে দিয়ে প্রিয়াকে তুলে নিয়ে চলে গেল। আরতি, আরতি, তুমি নিজেকে দোষ দিও না। প্রিয়াকে পাওয়া যাবে, পাওয়া যাবে প্রিয়াকে। আমি আরতির মনে সাহস জোগাবার চেষ্টা করছিলাম, কিন্তু আমার নিজের ভেতরেই প্রচন্ড ভয় ছিল। প্রিয়া কি অবস্থায় রয়েছে তা ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মুক্তিপণের জন্য ফোন আসার অপেক্ষা করা হচ্ছিল, কিন্তু কোনো ফোন এলো না। কিডন্যাপারের কি উদ্দেশ্য ছিল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। কেন নিশানা করা হয়েছিল একটি 6 বছরের নিষ্পাপ মেয়েকে? পরের দিন সকালে একটি সূত্র পাওয়া গেল, কিন্তু সেই তথ্যের সঙ্গেই নতুন কিছু প্রশ্ন উঠে এলো। হ্যাঁ অজয় স্যার, বলবিন্দার নামে একটা লোক আছে। সুধীরবাবুর বাড়ির আগে একটা গলিতে ওর একটা লন্ড্রির দোকান আছে। এ বলছে প্রিয়াকে ওই লোকটার সাথে মোটরসাইকেলে যেতে দেখেছে। সাহেব, আমি খাবার খেয়ে বাসন ধুচ্ছিলাম, তখন দেখলাম আমি। তার মুখটা কি তোমার মনে আছে? মুখ কি বলছেন সাহেব? আমি তো ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি খাবার খেয়ে বাসন ধুচ্ছিলাম, তখন দেখলাম আমি। তার মুখটা কি তোমার মনে আছে? মুখ কি বলছেন সাহেব? আমি তো ছেলেটাকেই চিনি। কে সে? আগেও অক্ষয় গুপ্তা ছিল, প্রিয়াকে বাইকে করে নিয়ে যাচ্ছিল। অক্ষয় গুপ্তা? প্রিয়া চিৎকার করেছিল? আমি চিৎকারে কোনো আওয়াজ শুনিনি। হ্যাঁ, দেখে মনেই হচ্ছিল না যে কিডন্যাপিং হয়েছে। তুমি অক্ষয় গুপ্তাকে কিভাবে জানো? স্যার, ওই অক্ষয় মাঝে মাঝে আমার দোকানে জামা কাপড় নিয়ে আসতো। ওই পাড়াতেই থাকতো? হ্যাঁ, ওই পাড়াতেই থাকতো। সুধীরবাবুর ভাড়াটে ছিল ও, ওনার পুরনো বাড়িতে। স্যার, আপনি কি বলছেন? এটা কি করে হয়েছে? এটাই হয়েছে। আপনার পুরনো ভাড়াটেই আপনার মেয়েকে কিডন্যাপ করেছে। আমাদের কাছে আই উইটনেস আছে। না স্যার, যদি এরকম হতো তাহলে আরো চোখে ঠিক চিনে ফেলতো। দেখুন, আরতি দেবী পেছন দিক থেকে দেখেছেন, হতে পারে যে তিনি চিনতে পারেননি। আপনি এক কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আচ্ছা স্যার। কি বললেন? পুলিশের কথা অনুযায়ী লন্ড্রির লোকেরা বাইকে করে অক্ষয়কে দেখেছে প্রিয়ার সঙ্গে। অক্ষয়? না সুধীর, ওটা অক্ষয় ছিল না। পিছন দিক থেকে হলেও আমি তোকে দেখেছিলাম। অক্ষয় যদি হতো তাহলে আমি চিনতে পারতাম। না সুধীর, আমি শিওর ওটা অক্ষয় ছিল না। আমি যত আমার অতীত থেকে পালাবার চেষ্টা করছিলাম, ততই সে আমার দিকে এগিয়ে আসছিল। আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, এগিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই পুরনো দিন আবার ফিরে এসেছিল। কিছু মানুষ কখনো বদলায় না। সুধীরবাবু, অক্ষয় গুপ্তার নাম্বার দিন। স্যার, 2 মাস আগে পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। ও আপনার এখানে ভাড়ায় থাকতো? হ্যাঁ স্যার, প্রায় 1 বছর আগে আমার পুরনো বাড়ির ওপরের ঘরটা খালি ছিল, সেটা আমরা ওকে ভাড়া দিয়েছিলাম। আপনি ওকে কিভাবে জানতেন? আমার একটা বন্ধু ওকে আমার কাছে নিয়ে এসেছিল, গুরুদাস। সুধীর, এই তুই বলছিলি না বাড়ি ভাড়া দিবি তুই? দেখ ভাই, নিয়ে চলে এলাম। এই ছেলেটা হলো অক্ষয় গুপ্তা। নমস্কার দাদা। হ্যাঁ সত শ্রীকাল। এই চেয়ার দাও। আরে 2-3 সপ্তাহ আগেই ফরিদাবাদ থেকে এসেছে, একটা বোতলের ফ্যাক্টরিতে কাজ করে ও। আরে ভাই, তুমি তোমার ব্যাপারে কিছু বলো ভাই। আসলে আমি কিছুদিন আগেই কাজ শুরু করেছি, এখন মায়নাপত্র বেশি পাই না, কিন্তু অনেক কিছু শিখতে পারছি। যদি ঠিক মতো কাজ করতে পারি তাহলে পরে গিয়ে মায়নাও বেড়ে যাবে। বাহ, বেশ ভালো কথা, তুমি পরিশ্রমে বিশ্বাস করো। আসলে দাদা, ভাগ্যের চাকা তো পরিশ্রম করলে পরেই ঘোরে, তাই না? কাল থেকে চলে এসো থাকতে, বাড়ির উপরে একটা ঘর আছে। আচ্ছা, কিন্তু ভাড়া কত টাকা দিতে হবে দাদা? আরে ভাড়ার চিন্তা করো না, যতটা তুমি দিতে পারবে সেটাই ভাড়া। থ্যাংক ইউ দাদা। 2 মাস আগেও আপনার ঘর ছেড়ে দিয়েছে? হ্যাঁ। আর তার 1 মাস পরে আপনি ওই বাড়ি ছেড়ে দেন? হ্যাঁ। অক্ষয় চলে গিয়েছিল না আপনি ওকে ঘর থেকে বের করে দিয়েছিলেন? মানে আমি... দেখুন সুধীরবাবু, যদি অক্ষয় এই কিডন্যাপ করে থাকে তাহলে তার কোনো কারণ থাকবে, কিছু না কিছু তো হয়েছে আপনাদের মধ্যে। না স্যার, তেমন কিছুই তো ঘটেনি। নিশ্চয়ই আপনাদের কোথাও ভুল হচ্ছে। আর তাছাড়া আমার স্ত্রী তাকে পালাতে দেখেছিল, আর ও বলছিল যে সে অক্ষয় নয়। লন্ড্রিওয়ালা বলেছে যে অক্ষয় যখন আপনাদের বাড়িতে ভাড়ায় থাকতো তখন ও ওর দোকানে কাপড় ইস্ত্রি করার জন্য যেত। লন্ড্রিওয়ালা খুব ভালো করে ওকে চেনে। হতে পারে আপনার স্ত্রী ভুল দেখেছেন। সুধীরবাবু, যদি আমরা এটা মেনে নিই যে অক্ষয় কিডন্যাপ করেনি, তাহলে তার 2টো কারণ হতে পারে। হয় আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্যে, না হলে বদলা নেওয়ার জন্যে। মালপত্র প্যাক করে বেরিয়ে যা। বদলা? কিন্তু কিসের বদলা? অক্ষয় আমাদের বাড়ি 2 মাস আগে ছেড়ে চলে গিয়েছিল। ও হঠাৎ করে এভাবে আসবে, তাও এরকম কিছু করবে,
আমার মনে হয় না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আচ্ছা। স্যার, অক্ষয়ের ফোন বন্ধ বলছে। কখন থেকে? কাল থেকে। প্রিয়াকেও কাল থেকে পাওয়া যাচ্ছে না। অক্ষয় গুপ্তার এই কিডন্যাপিং এর সঙ্গে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। ওর ফোন রেকর্ডস বের করো। এই কিডন্যাপিং এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। সুধীর বাবুর নিস্তব্ধতাও অনেক কিছু বলছে। বার্মা। স্যার, অক্ষয়ের সাথে সাথে সুধীরের ফ্যামিলিরও হিস্ট্রি বার করো। ইয়েস স্যার। বাই রিয়া, কাল দেখা হবে। আরে নিশা, আজ তাড়াতাড়ি ফিরে এলে স্কুল থেকে? হ্যাঁ হ্যাঁ, 5:30টার মধ্যে পৌঁছে যাবে। সব ঠিক আছে, ঠিক আছে। বাবা। হ্যাঁ বাবা। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বাবু, বস। হ্যাঁ বাবা, বল, কি হয়েছে? অতীতের গভীরে এমন কিছু রহস্য লুকিয়েছিল যা বর্তমানে সবার উপরেই ছায়া ফেলেছিল। অতীতের সঙ্গে সঙ্গেই বর্তমানের সত্যতাও এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছিল। আর একটি নিষ্পাপ মেয়েকে এই ষড়যন্ত্রের শিকার বানালো। যারা নিজের স্বার্থ আর নিজের আকাঙ্ক্ষার কথা ভেবে এই ষড়যন্ত্র রচনা করেছিল, তারা কেন এই নির্দোষ বাচ্চাটির সঙ্গে নোংরা খেলা খেলল? এই কেসের তদন্ত শেষ হওয়ার পর অতীতে চাপা পড়ে থাকা অনেকগুলি রহস্যের উপর থেকে পর্দা উঠল। বর্তমানের অনেকগুলি সত্য সামনে এলো, আর শেষ পর্যন্ত